আমির হাওলাদার, এক ছদ্মবেশের উপাখ্যান। লিখেছেন ইলমা বেহরোজ। পর্ব সংখ্যা ৫। অলন্দপুর জামে মসজিদ থেকে এখন এশার আজান ভেসে আসছে। আজ পবিত্র রমজানের প্রথম তারাবি। গ্রামের সাধারণ ধর্মপ্রাণ মানুষেরা মাথায় সাদা টুপি চড়িয়ে হাতে লণ্ঠনের মিটিমিটি আলো নিয়ে ধীর পায়ে মসজিদের দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে মাদিনী নদীর ঘাটে নিঝুম, গা ছমছমে অন্ধকার। ঘাটে নোঙর করে আছে হাওলাদারদের বিশালাকার দুটি মালবাহী কার্গো জাহাজ। দরিয়া কুসুম ও দরিয়া সম্পান নামধারী এই দানবীয় নৌযান দুটিতে সওয়ার হয়েছে একদল বাউল, সঙ্গে তাদের হারমোনিয়াম, ঢোল আর খমক। দীর্ঘ জলপথের একঘেয়েমি কাটানোর জন্য তাদের আনা হয়েছে। তাছাড়া সারা উপরের পাটাতনে উচ্চস্বরে বাদ্যি আর ফুর্তি চলনে দূর থেকে একে কোনো বিত্তবান ব্যবসায়ীর প্রমোদ ভ্রমণ বা জাঁকজমক বিয়ে আয়োজন যাত্রা বলে ভ্রম সৃষ্টি হবে। কেউ সন্দেহ করবে না ভেতরে কি আছে। আমিরের কথা মতো রিদওয়ান নিজের অসুস্থ শরীর নিয়ে হাসপাতালঘর থেকে মেয়েগুলোকে বের করে আনলো। তারপর জঙ্গলের পেছন দিয়ে দুটো ট্রলারে করে তাদের নির্দিষ্ট ঘাটে নিয়ে আসা হলো। এক প্রকার জোরপূর্বক ঠেলে ঢুকিয়ে দেওয়া হলো কার্গোর অন্ধকার খোলের গভীরে নির্মাণ করা হয়েছে এক গোপন কুঠুরি। বড় বড় পাম অয়েলের ড্রাম দিয়ে এমন নিপুণভাবে কৃত্রিম দেওয়াল তৈরি করা হয়েছে যেন বাইরে থেকে গুণাক্ষরে বোঝার উপায় নেই সেখানে কোনো কুঠুরি বা মানুষের অস্তিত্ব থাকতে পারে। ড্রামগুলোর ফাঁকে সূক্ষ্ম বায়ুচিত্র রাখা হয়েছে। আটককৃত ২৭ জন কিশোরী ও তার তরুণের বয়স ১৬ থেকে ২২-এর কোঠায়। এদের অধিকাংশই গার্মেন্টসের চাকরি কিংবা বিত্তবান পরিবারের গৃহকর্মের প্রলোভন দেখিয়ে সিলেট ও সুনামগঞ্জ পর্যন্ত গ্রামগুলো থেকে ফুসলিয়ে আনা হয়েছে। কুঠুরির ভেতরটা গুটগুটি অন্ধকার, ভ্যাপসা গরম আর কেরোসিনের উৎকট গন্ধ। প্রতিটি মেয়ের হাত পায়ে রশি দিয়ে আলগা করে বাঁধা, মুখে গামছা গোছা। তাদের প্রকৃতিক কাজের জন্য রাখা হয়েছে মাত্র দুটো মাটির বড় চারি, আর পেট পূজার জন্য পড়ে আছে কয়েক বালতি শুকনো চিড়া আর গুড়। জাহাজ যখন ছাড়া হয় তখন আমির পাটাতনের উপর দাঁড়িয়ে নিবিষ্ট মনে দাঁত দিয়ে নখ কাটছে। তার পরনে দামি সিল্কের পাঞ্জাবি, শরীর থেকে বিচূরিত উগ্র আতরের সুবাসে চারদিকে বাতাসে মম করছে। কিছুক্ষণ আগে সে মজিদ হাওলাদারের সঙ্গে পাশের গ্রামের সাধারণ মানুষদের কাতারে দাঁড়িয়ে মসজিদে নামাজ আদায় করে এসেছে। গ্রামবাসীদের অভাব অভিযোগের ফিরিস্তি এনেছে, আশ্বাস দিয়েছে দ্রুত সব দাবি পূরণের। পুরো হাওলাদার পরিবারই জনসমক্ষে ছদ্মবেশী সজ্জন হিসেবে পরিবারের নিজেদের তুলে ধরতে পারক্ষম। আনন্দপুরের সব গ্রামে গেলেও আমির সুখোশ হলে আটপাড়া এড়িয়ে গেছে। পদজা জানে তার স্বামী চট্টগ্রাম যাচ্ছে। যদি কোনোভাবে পূর্ণা চিঠিতে তার অলন্দপুর গ্রামের খবর ফাঁস করে দেয় তবে পর্যদা সন্দেহ করবে, তার মিথ্যাচার প্রকাশ হয়ে যাবে। কিন্তু তাই ঝুঁকি না নিয়ে সে ওদিকে ছায়াও মারেনি। যদিও আম্মা রানী, পূর্ণা, প্রেমা আর প্রান্তকে খুব দেখতে ইচ্ছে করছিল তার। দুটি জাহাজ মোতায়েন করা হচ্ছে ১৫ জন বিশ্বস্ত ও দুর্ধর্ষ দেহরক্ষী। তাদের পরনে সাদা লুঙ্গি আর হাফাতা শার্ট থাকলেও প্রত্যেকের কোমরে গোজা আছে রিভলভার এবং বস্তায় মোড়ানো আধুনিক আগ্নেয়াস্ত্র। সারেং ঘরের পাশে আমিরের জন্য বরাদ্দ করা হয়েছে বিশেষ কেবিন, যার মেঝেতে দামি জাজিম আর ধবধবে চাদর বিছানো। জাহাজ যখন কিশোরগঞ্জের আজমিরিগঞ্জ জল সীমা অতিক্রম করছে, আমির তখন মাস্টার কেবিনের ছাদ সংলগ্ন খোলা অংশে আয়েশ করে শুয়ে আছে। পাঞ্জাবির বদলে সে এখন সেন্টো গেঞ্জি আর চেক লুঙ্গি পরিহিত। পিঠের নিচে একটি শীতলপাটি আর তলায় পুরো জাজিম। মাথায় নিচে ধবধবে সাদা নরম বালিশ। পাশে একটা ছোট কাঠের টেবিলের উপর রাখা পুরনো রেডিও। মাথার উপর বিশাল উন্মুক্ত আকাশ। আমির একদৃষ্টি সেদিকে তাকিয়ে থাকলেও মাঝে মাঝে আর চোখে পাশের দরিয়া সম্পানের দিকে নজর রাখছে। সেখানে তার অনুচররা বিড়ি ফুঁকছে আর রিদওয়ান খালি গায়ে পাটাতনের উপর অস্থিরভাবে পায়চারি করছে। আমির সজোরে চেঁচিয়ে বলল, ওই শালা, খোলের খবর কি? মালগুলা জ্যান্ত আছে তো? ওপাশের জাহাজ থেকে রিদওয়ান হাতের ইশারায় জবাব দিল, ঠিক আছে। হঠাৎ তার গা ঘেঁষে কেউ একজন শুয়ে পড়ল। আমির আকাশের যে নক্ষত্রগুলোর দিকে তাকিয়েছিল, নবাগত ব্যক্তিও সেই দিকে দৃষ্টি নিবদ্ধ করল। আমির মাথা না ঘুরিয়েই অনুচ্চ স্বরে শুধালো, ঘুমাচ্ছিস না কেন? নবাব কিছুক্ষণ নীরব থেকে নিরাসক্ত গলায় বলল, এমনি। নবাব স্বাভাবিক মিতভাষী
এবং অন্তর্মুখী। আড্ডা কিংবা অনর্থক বাক্যে তার স্বভাব নেই। সে নিজের একাকিত্বের বলয়ে বন্দী থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে যখন নিঃসঙ্গতা তাকে চারদিক থেকে গ্রাস করে ফেলে তখন সে ছায়ার মতো আমিরের আশপাশে চুপচাপ বসে থাকে। আমির প্রশ্ন করলে তবে সে উত্তর দেয়। আমির পুনরায় প্রশ্ন করল, মায়ের কথা মনে পড়ে? নবাব ঠোঁটে স্নান হাসি ফুটে উঠল। নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, না। তোর জীবনের লক্ষ্য কি? যা ছিল তা পূরণ হয়েছে, এখন টাইটানের লক্ষ্যই আমার গন্তব্য। কথাটি বলতে বলতে নবাব আমিরের দিকে তাকালো। আমি ওরও দৃষ্টি বিনিময় করে সরাসরি জানতে চাইল, তোর কি আফসোস হয় নিজের বাপকে খুন করার জন্য? নবাবের চোখ মুখে কোনো অপরাধবোধের চিহ্নমাত্র নেই। সে নির্বিকারে বলল, ও আমার বাপ ছিল না, ও আমার মা, ও কেউ আমার মাও নয়। সেখানে কোনো সম্পর্ক নেই, সেখানে আফসোসের সুযোগ কোথায়? আমির পুনরায় মুখ ফিরিয়ে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটির দিকে তাকিয়ে রইল। নবাবের জন্ম 1978 সালে। তার জন্মদাতা ছিল ভিনদেশি এক সুদর্শন পুরুষ, এক্সচেঞ্জ প্রোগ্রামে আসা ভারতের একজন উচ্চশিক্ষিত প্রফেসর। সিলেটের অতি সাধারণ পরিবারের তরুণীকে প্রেমের মায়াজালে আবদ্ধ করে সেই শিক্ষিত পশুটি শেষ পর্যন্ত তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। গর্ভে নবজাতককে রেখে লোকচক্ষুর আড়ালে সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। লজ্জার আর দারিদ্র্যতার কষাঘাতে পিষে নবাবের মা শেষমেশ শহরের নিষিদ্ধ পল্লীতে আশ্রয় নিতে বাধ্য হন। নবাবের বয়স তখন মাত্র 5। তখন তার মা তাকে এতিমখানায় ফেলে দিয়ে চলে যান। সেই এতিমখানায় তথাকথিত এক ধর্মীয় লেবাসধারী নরপশু লালসার শিকার হতে হয় নিষ্পাপ নবাবকে। তখন থেকে তার কাছে পৃথিবীতে বাবা মানে পলাতক প্রতারক, আর মা মানে সেই জননী যে নিজের সন্তানকে নরকের আগুনে ফেলে চলে যায় শুধুমাত্র প্রেমিকের প্রতি ঘৃণা রেখে। নবাবের বয়স যখন 9 তখন আমির তাকে বলাৎকার থেকে উদ্ধার করে নিজ আস্তানায় নিয়ে আসে। অতি অল্প বয়সে সে জড়িয়ে পড়ে অন্ধকার জগতে নানা অপকর্মে। 13 বছর বয়সে নবাব জানতে পারে তার প্রফেসর পিতা আবারও কোনো দাপ্তরিক কাজে এই অঞ্চলে এসেছে। সংবাদটি শোনা মাত্র নবাবের ভেতর প্রতিশোধের দাবানল বেড়ে ওঠে। আমির উৎসাহের সাথে তার হাতে তুলে দেয় অস্ত্র। নিজের জন্মদাতাকে হত্যার মাধ্যমে নবাবের অপরাধ জগতে অভিষেক ঘটে। তার সাহস আর বুকচেরা ঘৃণা দেখে আমির কখন যেন তাকে নিজের খুব কাছে টেনে নেয়, আর নবাবও হয়ে ওঠে আমিরের একনিষ্ঠ ছায়াদের একজন। নবাব নিস্তব্ধতা ভেঙে ডাকল, টাইটান। আমির কোনো প্রতিউত্তর দিল না। তার নিবদ্ধ মহাকাশের অসীম শূন্যতায় তার দিকে শাখা শব্দে উঠে পাথর দুলছে। নবাব পুনরায় প্রশ্ন করল, এত লোভ্য কাউকে ঘর সংসার ফেলে আপনি যুদ্ধ কেন এলেন? এই কাজটা তো আমরাই করতে যাচ্ছি। আমির দীর্ঘশ্বাস ফেলে বলল, এই ব্যবসায় আমার সব নবাব বিন্দুমাত্র কুমোরের পদ্ধতিতে ভবিষ্যৎ হয়েছিল। এদের সহ্য অসাধ্যের কাছে এই নিয়ে বোঝানো হয় তারা ক্ষমতাধর বাকখামশালী। তাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য বা মরণ হতে চান তো তাই হতে দিতে পারি না। যখন আরও বড় হবি, সব দায়িত্ব নিজের কাঁধে নিবি, তখন এই অস্থিরতা বুঝবি। বিজিবি বা কোস্ট গার্ডদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আগে থেকে আলোচনা করা হয়, যিনি হয়তো মাত্র 2 ঘন্টার জন্য নজরদারি শিথিল করবে। ওই নির্দিষ্ট সময়টুকুর মধ্যে সীমান্ত পার হতে না পারলে পুরো অপারেশন ভেঙে যাবে। এই টাইম শিডিউল আমিরকে স্থির হতে দেয় না। একবার ডিল চূড়ান্ত হয়ে গেলে এবং অগ্রিম অর্থ পকেটে ঢুকে গেলে সেখান থেকে পিছিয়ে আসার কোনো পথ খোলা থাকে না। হয় পণ্য পাঠাও, নয়তো মৃত্যুকে বরণ করো। হয় দায়িত্ব চালানোর সময় আমিরকে এক মুহূর্তের জন্য শান্তি পায় না। সামান্য বিচ্যুতি মানেই তার তিলে তিলে গড়া তাসের ঘর ভাঙন ধরা। নবাব সবই জানে। এই জগতের সবাই ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে ছুটছে। নবাব বিদেশের বিত্তশালীদের খদ্দরের কোনো ওজর ও আপত্তি শোনে না। তাদের কাছে কথা মানে কথা। কেউ আমাদের দিকে তাকিয়ে আছে নবাব। আমির আকাশের দিকে থেকে দৃষ্টি না সরিয়ে শান্ত গলায় কথাটা বলল। আমিরের অদ্ভুত ক্ষমতা এটা। সে মানুষের উপস্থিতি কিংবা তার উপর নিবদ্ধ চোখের দৃষ্টি অলৌকিকভাবে টের পেয়ে যায়। নবাব বিভ্রান্ত হয়ে আশপাশে তাকাতে আমির নিচু স্বরে যোগ করল, সারেং ঘরের দিকে। নবাব চট করে সারেং ঘরের দিকে তাকাতেই বাবুর্চি দ্রুত আড়াল হয়ে গেল। সে এতক্ষণ এক দৃষ্টি আমিরের দিকেই তাকিয়েছিল। আমির ভাবনাহীন কণ্ঠে শুধালো, ও হঠাৎ আমাদের দেখছিল কেন? নবাব কিছুক্ষণ সে অন্ধকার কেবিনের দিকে তাকিয়ে থেকে পরিস্থিতিটা বিশ্লেষণ করলো। তারপর খুব নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ও বেইমানি করবে, বিশ্বাসঘাতক। আমি পাল্টা প্রশ্ন করলো, কার কাছে বিক্রি হতে পারে ও তোর মনে হয়? নবাব সময় নিল না, ছোট করে উত্তর দিল, এমপি
বজলুল হক। এরপর দুজনে অদ্ভুতভাবে চুপ হয়ে গেল, যেন এইমাত্র তারা খুব সাধারণ কোনো আলোচনা সেরেছে। একজন মানুষের এক পলকের চাহনি দেখে সে যে বেইমান আর কার কাছে বিক্রি হয়েছে সেটা এক নিমিষে ধরে ফেললেও তাদের মধ্যে কোনো দুশ্চিন্তার ছাপ পড়ল না। আমির পাটাতন থেকে সে রান্নাঘরের দিকে যেতে লাগলো। সে বাবুর্চিকে এখনই পাকড়াও করতে যাচ্ছে না। তার গন্তব্য সেহরির দস্তরখান। স্রষ্টার ইবাদত বন্দেগীতে তার কোনো আগ্রহ নেই, তবুও খেতে যাচ্ছে কেবল একটি নামকে কেন্দ্র করে, পদজা সেহরি খেয়ে সারাদিন উপোস থাকবে আর সে আত্মসুখে মগ্ন হয়ে উদরবর্তী করবে, এমন বৈষম্য তার প্রেমানুভূতির পরিপন্থী। মূলত প্রিয়তমার ক্ষুধা সাথী হতেই তার সেহরি খাওয়া। নবাব দীর্ঘশ্বাস ফেল। হঠাৎ তার পুরনো এক স্মৃতি মনে পড়ল। একবার এক ওয়াজ মাহফিলে অভিযান চালাতে গিয়ে এক বক্তার মুখে শুনেছিল, তুমি আল্লাহকে বাদ দিয়ে যাকে বা যাকেই সবচেয়ে বেশি ভালোবাসবে, আল্লাহ তাকে তোমার কাছ থেকে তাকে আগে কেড়ে নেবে। হঠাৎ কেন এই অশুভ স্মৃতির উদয় হলো তা নবাবের বোধগম্য হলো না। সে মাথা না নেড়ে অমঙ্গলজনক চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করল। খাবার খেতে খেতে নিজের অজান্তে আমির অতীতে ডুবে গেল। পদজাকে প্রথম দেখার লগ্নটি তার সাজানো গোছানো নিস্তরঙ্গ পৃথিবীটাকে এক নিমিষেই লণ্ঠভণ্ড করে দিয়েছিল। বাড়ি ফেরার পর যখন রাত যত গভীর হচ্ছিল, তার চোখের ঘুম ততই যোজন দূরে সরে যাচ্ছিল। বিছানায় শুয়ে ছটফট করছিল, এপাশ ওপাশ করেও কোথাও স্বস্তি মিলছিল না। তার সমস্ত অস্তিত্ব জোরে তখন কেবল সেই 16 বছরের কিশোরীর অধিকার। পদজার ভীত মায়াবী চোখের চাহনিতে কি যে এক জাদু ছিল, তার দীর্ঘদিনের অর্জিত কাঠিন্য আর হিতাহিত জ্ঞানকে তছনছ করে দিয়েছিল। অস্থিরতা যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন মাঝরাতে সে অনেকটা উন্মাদ প্রায় হয়ে বিছানা ছিল। দ্রুত পায়ে মজিদ হাওলাদারের ঘরের সামনে গিয়ে উন্মাদের মতো দরজায় করাঘাত করতে শুরু করলো। আব্বা, দরজা খুলেন আব্বা। ভেতর থেকে ফরিনা বেগম আতঙ্কিত হয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। সামনের বিধ্বস্ত আলু থালো আমিরকে দেখে তিনি শিউরে ওঠে ব্যস্ত হয়ে শুধলেন, কি হয়েছে বাবু, শরীরটা খারাপ লাগতেছে? আমির মাকে একপাশে সরিয়ে দিয়ে সোজা ঘরে ঢুকে মজিদ হাওলাদারের খাটের পাশে গিয়ে দাঁড়ালো। মজিদ হাওলাদার নাকের চশমাটা এঁটে বিমূঢ় বিষয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। আমির হুকুমের সুরে বলল, আব্বা, কালকের সালিশ আমি মানি না, কোনো বিচার আচার হবে না। আপনি যেভাবে হোক পদ্মজাকে এই ঘরে নিয়ে আসার ব্যবস্থা করেন, আমি ওকে বিয়ে করতে চাই। মজিদ হাওলাদারের কপালে ভাঁজ ফেলে গম্ভীর স্বরে বলে, তোর কি মাথা ঠিক আছে? সন্ধ্যায় গ্রামবাসী তোদের এক বাড়িতে হাতাহাতি ধরছে, পুরো এলাকায় সি পড়ে গেছে। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, অথচ কলঙ্কটা খোদ আমার নিজের ঘরে এসে পড়ছে। তুই কি এই অবস্থায় বিয়ে করতে চাচ্ছিস? আমির উন্মাদের মতো বলতে চাইল, ঠিকই শুনেছেন, লোকে যারে নিয়ে অপবাদ দিচ্ছে সেই কলঙ্কিনীকেই আমি সসম্মানে আমার এই ঘরের বউ করে তুলবো। আপনি ব্যবস্থা করেন। ওরে দেখার পর থেকে আমার শরীরে আগুন জ্বলতেছে, আমি নির্ঘাত মরে যাবো আব্বা। আমার ঠান্ডা কলিজায় আগুন লেগে গেছে আব্বা, কিছু বলেন। আম্মা কিছু বলেন। ছেলের বিধ্বস্তি রূপ দেখে ফরিনা বেগম ভড়কে গেলেন। অস্পষ্ট স্বরে বললেন, কস কি বাবু, সেরি তোর কত ছোট? আচ্ছা হেইরা না ব্যাপার না, লোকে কি কইব, ভাববো ঘটনা সত্য। তোর জন্যই তোরই ঘড়ি কইরা বিয়ে করে মুখ ঢাকতে চাইতেছস। আমির পাশের টেবিলের উপর সজোরে এক থাবড়া বসালো। বলল, কেলেঙ্কারি হলে হোক, ও সব ওলটপালট হয়ে যাক, তাতে আমার কি? আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে চাই না, আমি শুধু পদজাকে চাই, এখনই চাই। মজিদ হাওলাদার এবার শাসনের সুরে ধমক দিয়ে উঠলেন, মাঝরাতে ঘরের ভেতরে এসব কি তামাশা শুরু করে দিয়েছিস তুই? তামাশা না আব্বা, ওই মেয়েরে দেখার পর থেকে আমার জান আর খাঁচায় আটকিতেছে না। ছেলের কথায় ফরিনা বেগম হতভম্ব হয়ে চেয়ে রইলেন। যে আমিরের হাজার চেষ্টা করেও বিয়ে পিড়িতে বসানো যায়নি, সে আজ এমনভাবে আকুলি পিকুলি করছে যেন বহু জনমের প্রেম হাঁপানি রোগীর মতো তার শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে। বিস্ময় সামনে নিয়ে তিনি বললেন, আইজ হানজাবেলা না দেখলি ওই শরীরে? তাতে কি হয়েছে আম্মা? আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না? ওরে ছাড়া আমার দম আটকে আসতেছে। এই যে দেখেন, নিজের হাতটা আমার নাকের কাছে ধরেন, দেখেন আমার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নাই। আপনারা কেন বুঝতেছেন না? ওরে আমার এই ঘরে চাই, আমার বুকের ভেতর চাই। ওরে না পাওয়া পর্যন্ত আপনাদের ছেলে কিন্তু এক মুহূর্তের জন্য চোখ বুঝবো না। রাজি হয়ে যান আব্বা, দয়া করে রাজি হন। মজিদ হাওলাদার পাথরের মতো গম্ভীর স্বরে বলেন, আগামীকালের সালিশেই এর একটা বিহিত হবে। বিহিত মানে কি? ওরে অন্য কোথাও পার করে দেবেন নাকি কোনো শাস্তি দেবেন? খবরদার আব্বা, আমি বিদ্যুৎ বেগে
আমির বিদ্যুৎ বেগে বাবার পায়ের কাছে বসে পড়ল। আপনি সরাসরি বিয়ের প্রস্তাব পাঠান, কাল বিচারে আসরেই ফয়সালা হবে যে পদজা এবারের বউ হয়ে আসবে। আব্বা আম্মা, আপনারা কি চান আপনাদের এই জোয়ান ছেলেটা একটা মেয়ের জন্য রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরুক? আমাকে তো চেনেন, আমি যা একবার মনে করি তা না হলে কি ঘটাতে পারি। ভালোই বলছি, রাজি হয়ে যান। ছেলের লাগামহীন উন্মাদনা আর চোখের মিশ্রতা আকুতি দেখে খাবার নড়াচড়া করতে করতে আমির আনমনে কেঁদে ফেলল। তৃষ্ণায় সেদিন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। পরদিন মালিকের আচারে পদ্ধতিতে একবার দেখার অপেক্ষায় পুরো রাত বেঁচে থাকা এক করতে পারিনি। কি অদ্ভুত ব্যাপার না, তাকে আস্তে পিছিয়ে জড়িয়ে তুলেছিল। 28 বছরের পর খাওয়া আমিরকে সেদিন প্রথম প্রেমে পড়া কিশোরীর মতো দেখাচ্ছিল। বিয়ের তারিখ পাকাপাকি হওয়ার পর আমির অস্থিরতা কমার বদলে যেন কয়েক গুণ বেড়ে গেল। বাড়ির বিশ্বস্ত কাজের লোক মগাকে বগল দাবা করে সে দিনরাত মোড়ল বাড়ির আশেপাশে টহল দিতে লাগলো। ধবধবে সাদা আদ্যির পাঞ্জাবি আর পায়জামা পরে রাজপুতের বেশে তৈ তৈ করে ঘুরত। উদ্দেশ্য একটাই, যদি দৈবক্রমে পদচার এক ঝলক দেখা মেলে। মাঝে মধ্যে টিনের বেড়ার উপর দিয়ে উঁকি দিয়ে দেখার চেষ্টা করত, কিন্তু কপাল তার সহায় ছিল না। প্রতিবারই সে পদচার মা হেমলতার তীক্ষ্ণ তেলসি চাহনির সামনে পড়ে যেত। আমির তখন আমতা করে লাজে ভঙ্গিতে এগিয়ে এসে আম্মা বলে নিচু হয়ে হেমলতার পা ছুঁয়ে সালাম করত। এমনও দিন গেছে দিনে 8 বার মুখোমুখি হয়, সে 8 বারই কদমরুচি করেছে। হেমলতা ভ্রু কুঁচকে বলেছিল, একদিনে 8 বার সালাম করলে সব বারে থাকছি জানি না, তবে বিরক্তি একেবারে। তোমার কি কোনো কাজ নেই? পরদিন ভর দুপুরে উঠান জনশূন্য দেখে আমির পা টিপে প্রায় ঘরে ঢুকে পড়ছিল। ঠিক তখন আড়াল থেকে হেমলতা গম কণ্ঠস্বর তীরের মতো ধেয়ে এসে বলল, বাড়ি যাও আমির থতমত খেয়ে ঝুড়ের মতো কাণ্ড হাসি হেসে কোনো মতে বলল, জি বলে দ্রুত পায়ে বাড়ির সীমানা পার হয়ে গেল। কিছুক্ষণ পর আবার ঠিকই ফিরে এলো নির্লজ্জের মতো। সেদিন বিকেলে মরা রোদে গ্রাম্য পথটা তখন মায়াবী হয়ে উঠেছিল। আমির পাঞ্জাবির খুঁট সামলাতে মগাকে নিয়ে হাঁটছিল বাড়ির পথে। এমন সময় হঠাৎ সামনে পড়ে গেল পূর্ণা। আমিরকে দেখা মাত্র পূর্ণার নাক কুঁচকে গেল। ঠোঁট উল্টে সে সজোরে এক মুখ ভেঙচি দিল, তারপর গদগদ হয়ে পাশ কাটিয়ে চলে গেল। আমির হকচকিয়ে গেলেও পরক্ষণে অট্টহাসিতে ফেটে পড়ল। মগার কাঁধে একটা চাপড় মেরে বলল, দেখলি তোরে কেমন সুন্দর করে মুখ ভেঙচি দিল। যে না, আমারে না, এটা আপনারই দিছে। এক নিমিষে আমিরের ঠোঁটের কোণ থেকে হাসিটা কর্পূরের মতো উড়ে গেল। বিস্ময়ে ভ্রু কুঁচকে পেছনে ফিরে তাকালো। পূর্ণা কয়েক কদম দূরে গিয়ে ঘাড় বেঁকিয়ে আমিরের দিকে তীক্ষ্ণ নজর হানছে। পদ্মার মতো রূপবতীর জন্য আমিরের মতো কালো পাত্রকে সে কিছুতেই দুলাভাই এসে মেনে নিতে পারছে না। আমিরের চাহনি চোখে পড়তেই পূর্ণা পুনরায় জিহ্বা বের করে আবারও একবার বিকটভাবে মুখ ভেঙচি দিয়ে তার অসন্তোষ জানান দিল। আমির এবার সত্যি থতমত খেয়ে গেল। আত্মবিশ্বাসে খানিকটা টান পড়ায় সে বিড়বিড় করে বলল, আমাকে কি ওর পছন্দ হয়নি? মগা নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, যে না। কেন, আমার সমস্যা কি? বলতে বলতে আমির বেশ অস্থির হয়ে নিজের অবাধ্য চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করতে চেষ্টা করল। মগা খানিক ভেবে বলল, হেও কালা, আপনিও কালা, কালায় কালায় অমাবস্যা, এটাই সমস্যা। দ্বিতীয় রাত। দিগন্ত বিস্তৃত কালো জলের বুকে চিরে দুটো বিশাল জাহাজ তীব্র বেগে ছুটে চলছে। উপরে খোলামেলা পাটাতনের বাতাসের ঝাপটা এসে লাগছে শরীরে। সেখানে একপাশে টিমটিমে আলোর নিচে রাতের খাবার নিয়ে বসেছে আমির আর নবাব বলল, মঞ্জু বাবুর্চির ব্যাপারে কী সিদ্ধান্ত নিলেন? আমির ধীর স্থিরে জবাব দিল, বেঈমানটাকে এত সহজে মারব না, দেখি ও কত দূর যায়। নবাব নিরুত্তর ভঙ্গিতে খেয়ে যাচ্ছিল। আমির আচমকায় তার দিকে তাকিয়ে যোগ করল, ওর শেষটা তুই করবি, কিন্তু এখন না, সময় এলে আমি বলবো। নবাব মৌন সম্মতি জানিয়ে মাথা নাড়ল। বেঈমানি শব্দটার প্রতি তার এক আজন্ম ঘৃণা। কিছুক্ষণ পর আমির নিস্তব্ধতা ভেঙে বলল, তোকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করছি। বিস্ময়ে নবাবের হাত
হাতের গ্লাস থমকে গেল। আমির এক লোমায় ভাত মুখে পুরে বলতে লাগলো, আমার একটা প্রতিশোধ বাকি নবাব। কিন্তু শত্রু যে জায়গায় আছে আমি চাইলেই হুট করে তার টুটি চেপে ধরতে পারবো না। তাকে হারাতে হলে আগে আমাকে তার সমান হতে হবে বা তার চেয়ে বড়। সেই জায়গায় পৌঁছাতে 10-20 বছরও লাগলেও আমি ধৈর্য ধরে যাব। প্রতিশোধের কারণ বা শত্রুকে সেই সব কিছুই না জেনে নবাব ভাত ঝোলে মাখাতে মাখাতে নিচু স্বরে বলল, আপনি যেখানে পৌঁছাতে চান আমরা সেখানেই পৌঁছাবো। আপনি যেখানে যেতে বলবেন সেখানেই যাব। তোকে বিদেশ না, যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি। এবছরই ব্যাংকক চলে যাবি। ওখান থেকে পুরো বিশ্বে আমার হাত হবি, আমার শক্তি হবি। ব্যাংকক আন্ডারগ্রাউন্ড তোকে দখল করতে হবে। আপনার মেয়ের রক্তের বদলা নিতে আমাদের যতদূর যেতে হবে যাব। আমি মনে মনে কিছুটা চমৎকৃত হলো। সে একবার স্পষ্ট করে বলেনি কিসের প্রতিশোধ তার বুকে চেপে আছে। শুধুমাত্র তার ভেতরে তপ্ত তৃষ্ণা আর আন্তর্জাতিক পর্যায়ে লড়াই করার সংকল্প দেখে নবাব সত্যি আঁচ করে ফেলল। বিস্ময়টুকু সে নিজের অভিব্যক্তিতেই প্রকাশ করতে দিল না, চুপচাপ হয়ে গেল। নবাব সাধারণ কথা বলছে এমনভাবে মাছের কাঁটা ছাড়তে বলল, আপনি থাকলে আপনার ছায়া হয়ে লড়ব, আপনি না থাকলে আপনার প্রতিশোধ হয়ে জ্বলব। আপনার মেয়েকে খুনিকে নরক পর্যন্ত ধাওয়া করার কসম খেলাম। আমিরের ঠোঁটে হাসি ফুটে উঠল। সে হাসিতে মায়ার রেশও মাত্র নেই। সে জানে এই বয়সে ছেলের রক্ত টকবক করে ফুটে। নেতার প্রতি তাদের থাকে অন্ধ আবেগ। আমিরের কাছে হিসাবটা খুব সহজ। নবাব যদি কখনো বেমানি করে তবে কুকুর বিড়ালের মতো তাকেও শেষ করে দিতে তার তিলমাত্র হাত কাঁপবে না। তবে নবাবের আনুগত্য আমিরকে মুগ্ধ করে। সে নবাবকে ঠিক ভালোবাসে না সত্য, তবে তাকে ভীষণ পছন্দ করে। ওর পুরো নাম নবাব আল কায়রো। 2 চোখের মণি, 2 রঙের চশমা পরে। আন্ডারওয়ার্ল্ড নিয়ে যদি আবার কখনো কোনো চরিত্র লিখি তবে ওই হবে প্রধান। পরবর্তী পর্ব লেখা আছে, কিছু অংশ ছাড়া আগামীকাল দেব, যদি শরীর ভালো থাকে, নয়তো পরদিন। আর নবাবের বাবা হত্যার ঘটনাটা 2-3 বছর আগের একটা ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। সম্পত্তির জন্য বা ব্যক্তিগত কিছুর জের ধরে এক ছেলে তার বাপকে খুন করেছিল। তো এটাই ছিল পদ্মজা পর্বে, আমির হাওলাদার এক ছদ্মবেশী উপাখ্যান।